নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আছে আমাদের আন্দামান ভ্রমণের গল্প। আমরা আন্দামান গিয়েছিলাম গত 29শে অক্টোবর। কিভাবে গিয়েছিলাম, কখন বেরিয়েছিলাম, কোথায় ছিলাম, কি কি দেখলাম, কেমন ঘুরলাম, সেই সব গল্পই আজ আপনাদের সাথে করব। আমাদের ফ্লাইট ছিল 5:55 ইন্ডিগো, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। যেহেতু আমাদের ফ্লাইট ছিল ভোর 5:55, তাই আমরা 28শে নভেম্বর বিকেল 5টায় অল্প কিছু টিফিন খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর রাত 11:30টার সময় মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আমাদের ক্যাব বুক করা ছিল রাত 2টোর সময়। আমরা উবের ক্যাব আগে থেকেই বুক করে রেখেছিলাম, মানে শিডিউল করে রেখেছিলাম, আর ক্যাবও নির্দিষ্ট সময় মতো ঠিক চলে এসেছিল। খুব সুন্দর সার্ভিস এই ক্যাব পরিষেবার। বরং আমাদের একটু বেরোতে দেরি হয়ে গিয়েছিল, তার জন্য কিছুটা এক্সট্রা চার্জ পড়েছিল। সেটা স্বাভাবিক, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমাদের জন্য। বলতে বলতে আমরা পৌঁছে গেছি দমদম এয়ারপোর্ট। এখন আমাদের গাড়ি থেকে মাল নামানো চলছে। এরপর আমরা এগিয়ে যাব চেক ইন প্রসেসের দিকে। প্রথমেই এন্ট্রি গেটে টিকিট ও অরিজিনাল ফটো আইডেন্টিটি কার্ড দেখিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করলাম। তারপর বোর্ডিং পাসের দিকে এগিয়ে গেলাম বোর্ডিং পাস সংগ্রহ করার জন্য, আর এইখানেই চেকিং লাগেজ জমা দিয়ে দিতে হয়। আমরা রাত 3টের সময় পৌঁছেও বোর্ডিং পাসের কাছে মারাত্মক লাইন পেয়েছি। তাই আপনারা যদি যান, চেষ্টা করবেন ফ্লাইট ছাড়ার ঘন্টা তিনেক আগে পৌঁছানোর। বোর্ডিং পাস সংগ্রহ করার পর আমরা সোজা চলে গেলাম সিকিউরিটি চেকিং এর দিকে। এই সিকিউরিটি চেকিং এর সময় কিন্তু আপনাকে বেশ খেয়াল রাখতে হবে, কারণ এখানে কিন্তু অনেক গন্ডগোল হয়। যাই হোক, সেই নিয়ে আমি অন্য আরেকদিন একটি ভিডিও তৈরি করব। আপাতত আমরা ফ্লাইটে বোর্ডিং করার জন্য 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে এয়ারপোর্টের যে সার্ভিস বাস আছে তাতে উঠে পড়লাম। এই বাস আমাদের ফ্লাইটের কাছে এখন নিয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 5:10, আর বাইরের দিকটা দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। পূব দিকের আকাশে লালচে আভা তৈরি হয়েছে। আজ 29শে অক্টোবর, আর এখন ঘড়িতে বাজে 5:44। আমরা ফ্লাইটে উঠে পড়েছি, আর আমাদের ফ্লাইটও ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে নিজের পজিশন থেকে রানওয়ের দিকে এখন যাচ্ছে। আর এইখানে দেখুন এয়ারপোর্টের পশ্চিম আকাশে কি অপূর্ব এক রেনবো। আমার জীবনে দেখা সেরা রেনবো। এর আগে আমি কখনো এত সুন্দর গোল রেনবো দেখিনি। এটা একটা আমাদের উপরি পাওনা ছিল। আসলে ওই দিন সাইক্লোন মন্থার প্রভাব কিছুটা চলছিল, হয়তো সেই কারণে এত সুন্দর রেনবোটা দেখতে পেলাম। যাই হোক, দারুণ লাগলো। আর এই দিকে এখন আমাদের ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে কি কি করতে হবে, অসুবিধায় পড়লে কি করতে হবে, বা এমার্জেন্সি পিরিয়ডে কি কি করতে হবে সেই সব। বলতে বলতে আমাদের প্লেনও এখন রানওয়েতে চলে এসেছে। এবার স্পিড নেবে। উফ, দারুণ লাগছে। দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে এখন। আর ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা পোর্ট ব্লেয়ার পৌঁছে যাব। নীল সমুদ্রের জলরাশি দেখতে পাবো। যদিও পোর্ট ব্লেয়ারে এটা আমার দ্বিতীয়বার। এর আগে আমি 2008 সালে ডিসেম্বর মাসে গিয়েছিলাম বাবা, মা আর ভাইয়ের সাথে। দারুণ লেগেছিল তখন। ইচ্ছে ছিল আবার আসবো। তো অবশেষে সেই সুযোগ এলো। খুব ভালো লাগছে। বলতে বলতে আমাদের প্লেন টেক অফ করে নিয়েছে। এখন উপরের দিকে উঠছে আস্তে আস্তে। আর নিচে দেখুন আমাদের তিলোত্তমা কলকাতা। কি অপূর্ব দেখতে লাগছে। আজকের ওয়েদারটা একটু কুয়াশাচ্ছন্ন। সেটা হয়তো মন্থার কিছুটা প্রভাবে। যদিও মন্থার প্রভাবে কলকাতায় এখনো পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি। ল্যান্ডফল কিন্তু অলরেডি অন্ধ্রপ্রদেশে হয়ে গেছে আজকে রাত্রে। জানি না পোর্ট ব্লেয়ারে কেমন ওয়েদার আছে, ওখানে গেলেই সেটা বুঝতে পারবো। সেই জন্য মনের মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করছে। তবে বাইরের এই অপরূপ দৃশ্য দেখে সেই সব টেনশন ভুলে গেছিলাম। যা হবে ওখানে গিয়ে দেখা যাবে। নিচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন। Remember that you said I'm gonna
dresses in the sunshine. নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গার মতোই দেখতে একটি নদী। জানি না এটা গঙ্গা কিনা, আপনারা আমাকে কমেন্টে জানান এই নদীটি আদৌ গঙ্গা কিনা। আর এখন মনে হচ্ছে আমরা মেঘের রাজ্যে ভেসে চলেছি। পাশ দিয়ে দেখুন কি সুন্দর মেঘ উড়ে উড়ে চলেছে, দারুণ দেখতে লাগছে। এই অভিজ্ঞতা কিন্তু মানে সবসময় হয় না। আগেও আমি চড়েছি তখন পাইনি। এইটা আমার সাথে এই প্রথমবার ঘটলো। এই মেঘ উড়ে উড়ে যাচ্ছে পাশ দিয়ে, তখন মনে হতো মেঘটা নিচে আর মাঝখানে আমি শুধু মনে হচ্ছে প্লেনটা স্থির হয়ে আছে, চলছে না। কিন্তু এখন আজকে মনে হচ্ছে যে আমি মেঘের রাজ্যে উড়ে উড়ে যাচ্ছি। দারুণ দেখতে লাগছে, দারুণ একটা ফিলিংস। অপূর্ব। এখানটা দেখুন মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, নিচে ল্যান্ড ভাগ আর উপরে মেঘ আর তার উপরে আমরা প্রায় সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। এরপরে কিন্তু আর এই রকম দৃশ্য দেখা যাবে না, মানে নিচে ভূমিভাগ আর দেখতে পাওয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন কিন্তু আমরা সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছি। নিচে সমুদ্র, নীল সমুদ্র, তার উপরে মেঘ এবং তার উপরে আমরা। খুব দারুণ, মানে দারুণ সুন্দর লাগছে। আমরা পোর্ট ব্লেয়ারের কাছাকাছি প্রায় চলে এসেছি। ওই যে দূরে দেখুন ছোট্ট ছোট্ট দ্বীপগুলো কি সুন্দর দেখাচ্ছে। ভালো করে বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু ওপর থেকে দারুণ দেখাচ্ছে। মানে এটা খালি চোখে অপূর্ব দৃশ্য। ক্যামেরাতে অত সুন্দর আসে না, কিন্তু যতটুকু এসেছে তাতেই আপনাদের দেখাচ্ছে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, দেখুন ভালো করে। অপূর্ব দেখতে লাগছে ওপর থেকে। যে দ্বীপগুলো দেখুন, মানে এত সুন্দর। চারদিকে সমুদ্র, নীল সমুদ্র আর মাঝখানে সবুজ দ্বীপ। এই আন্দামানে মোট 572টি দ্বীপ আছে, তবে ছোটোখাটো আরও শিলা এসব নিয়ে মোটামুটি 836টা দ্বীপ রয়েছে, যার মধ্যে 31টি দ্বীপে মানুষের বসবাস। আমরা আন্দামান যাচ্ছি 6 রাত্রি 7 দিনের ট্যুরে। আজকে আমি আপনাদের আমাদের প্রথম দিনের ঘোরার সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব। আমাদের এই ট্যুর প্রোগ্রামটি কাস্টমাইজ ট্যুর প্রোগ্রাম ছিল, আর এই সমস্ত ট্যুর প্রোগ্রামটির অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলেন আন্দামান ব্লু স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার হলেন মিস্টার ধনরাজ ঢালনা, যিনি একজন সাউথ ইন্ডিয়ান। খুব সুন্দর এনার ব্যবহার এবং খুব সুন্দর এনার ম্যানেজমেন্ট। আমরা 5 জন গিয়েছিলাম, আর আমাদের টোটাল প্যাকেজ কস্ট পড়েছিল উইদাউট লাঞ্চ, ডিনার অ্যান্ড ফ্লাইট টিকিট 95,000। আমি ওনার নাম্বার স্ক্রিনের নিচে দিয়ে দিলাম, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যদি যান এখানে ঘুরতে। আন্দামান ঘুরতে যাওয়ার সেরা সময় হলো ডিসেম্বর টু ফেব্রুয়ারি মাস। এই সময় এখানকার ওয়েদার সবচেয়ে ভালো থাকে, রোদ ঝলমলে ওয়েদার, আর তার সাথে গরমও খানিকটা কম থাকে। এখানে শীতকাল বলে কিছু নেই, তাই সঙ্গে সবসময় হালকা জামা কাপড় রাখবেন। বলতে বলতে আমরা পোর্ট ব্লেয়ার পৌঁছে গেছি, আর আমাদের ফ্লাইট এখন ল্যান্ড করছে। আর এই হলো পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্ট, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভেতরে ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা একদমই নিষিদ্ধ, তাই আমি সেরকম ফটো বা ভিডিও তুলতে পারিনি। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি ছোট্ট একটি ভিডিও করলাম। আর সামনেই উড়ছে ঝলমল করে আমাদের তিরঙ্গা পতাকা, আমাদের এক টুকরো ভারত। এয়ারপোর্টে ধনরাজজি নিজেই আমাদের পিক আপ করতে এসেছিলেন। মালপত্র গাড়িতে তুলে নিয়ে আমরা সোজা চললাম হোটেলের দিকে। হোটেল এয়ারপোর্ট থেকে মিনিট 10-এর রাস্তা। আর যেতে যেতে ধনরাজজি আন্দামান সম্বন্ধে অনেক তথ্য দিলেন। यहाँ पे सर टोटल 572 आइलैंड्स है सर। इसमें 38 आइलैंड में आदमी रहता है, और यहाँ में 7 किस्म का ट्राइब्स है, जैसा वंगी, यरवा, चौम्पेन, निकोबार, सेंटिनल, जरवा। जरवा जो ट्राइब्स है, आप लोग जो दिन 12 टन टूर करेंगे, आपको 50 किलोमीटर रिसीवर रहेगा। 50 किलोमीटर वाली ग्रीन फॉरेस्ट है, उसमें जो जरवा ट्राइब्स है आपको देखने मिलेगा। আজকে আমাদের ট্যুর প্রোগ্রামটি হলো, প্রথমে আমরা এখন হোটেলে যাব, সেখানে কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিয়ে আমরা দুপুরে লাঞ্চ করতে বেরোবো, এবং তারপরে সোজা চলে যাব করবিয়ান স্কোপ বিচে, এবং তারপরে আমরা যাব সেলুলার জেল, এবং ওখানে কিছুক্ষণ থেকে বিকেলে আমরা ওখানকার লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখব। আর বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের পোর্ট ব্লেয়ারের আজকের হোটেল টিজিএস ডাইন ইনে। এই হোটেলটি থেকে সমুদ্র দেখা যায় না। আসলে পোর্ট ব্লেয়ারের বেশিরভাগ হোটেলই সমুদ্র থেকে একটু ভেতরের দিকে। সমুদ্রের ধারে কিছু কিছু হোটেল আছে, তবে সেগুলো খুবই কম সংখ্যায়। যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেলের রুম। খুবই সুন্দর সাজানো গোছানো।
একটু ছোট কিন্তু খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে সমস্ত কিছু ফেসিলিটি আছে, গিজার থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার, শ্যাম্পু সব কিছু আছে। আর এখানে রয়েছে একটি বেসিন, বেসিনে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। আর এই দিকে রয়েছে বালতি এবং মগ। আমাদের এই রুমটি হচ্ছে ডাবল বেডের রুম, তবে এই বেডে 3 জন ইজিলি শোয়া যায়। এই রুমটিতে একটি ছোট্ট ফ্রিজও দেওয়া আছে। আর এইদিকে রয়েছে মিরর, টিভি, আর তার উপরে রয়েছে এসি। আর ওই দিকে রয়েছে একটি সোফা। আর এই হোটেলের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। এখন ঘড়িতে বাজে 1:10। আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এখন বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে, লাঞ্চ করব বলে। আর একটা কথা বলা হয়নি, আমরা এয়ারপোর্ট থেকে যখন হোটেলে যাচ্ছিলাম তখন ধনরাজজি আমাদের একটি জায়গায় নামিয়ে ওয়েলকাম ব্রেকফাস্ট করিয়েছিল। এখন আমরা বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি, আর বাইরে গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি অনেক আগেই শুরু হয়েছে। যখন আমরা এয়ারপোর্টে নামলাম তখন এই বৃষ্টিটা ছিল না, তখন রোদ ঝলমলে সুন্দর ওয়েদার। কিন্তু হোটেলে ঢোকার কিছুক্ষণ পরেই ওয়েদার খারাপ হয়ে যায় এবং ঝেঁপে বৃষ্টি শুরু হয়। তবে এখন বৃষ্টি অনেকটাই কমে গেছে, একটু একটু পড়ছে, আশা করি সেটাও কিছুক্ষণ পর কমে যাবে। যাওয়ার পথে আমরা আনন্দ রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চটি সেরে নিলাম। আমরা বাঙালি থালি অর্ডার করেছিলাম, যাতে ডাল, ভাত, তরকারি এবং মাছ ছিল, কিন্তু খাবারের কোয়ালিটি অতটা ভালো লাগেনি। এই রেস্টুরেন্টে বাঙালি খাবার ছাড়াও আরও অন্যান্য খাবার পাওয়া যায়, তবে আমরা বাঙালি থালি অর্ডার করেছিলাম। এখন আমরা যাচ্ছি মেরিনা পার্কের পাশ দিয়ে। এই মেরিনা পার্কের পাশেই রয়েছে ফ্ল্যাগ পয়েন্ট। 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস এই স্থান থেকে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। এই ফ্ল্যাগ পয়েন্ট আমরা আগামীকাল দেখব। এই জায়গাটা অসম্ভব সুন্দর, সামনে সমুদ্র আর তার পাশ দিয়ে রাস্তা। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এটি হলো রামকৃষ্ণ মিশন। গতবারেও এই রামকৃষ্ণ মিশন দেখেছিলাম বাইরে থেকে, কারণ রামকৃষ্ণ মিশন একমাত্র সন্ধ্যা আরতির সময় খোলে, অন্য সময় বন্ধ থাকে। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এটি হলো এখানকার কলেজ। পোর্ট ব্লেয়ারের এখন বর্তমান নাম শ্রী বিজয়পুরম। পোর্ট ব্লেয়ার নামটি চেঞ্জ হয়ে গেছে। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কর্বিয়ান স্কোপ বিচে, আর নেমেই আমরা খেলাম এখানকার বিখ্যাত ডাবের জল। আন্দামানে প্রচুর ডাব পাওয়া যায় এবং তার সাইজও বেশ বড়, এবং সাইজ বড় হলে যথারীতি জলও বেশি হবে, কিন্তু সেই তুলনায় দাম কিন্তু খুবই কম। এখানে 40 টাকা, 50 টাকা, 60 টাকা দামে বড় বড় ডাব পাওয়া যায়। আর এই হলো কর্বিয়ান স্কোপ বিচের বিচ। আমরা যখন 2008 সালে এসেছিলাম তখন এই বিচটা খুব সুন্দর ছিল, চারিদিকে নারকেল গাছ, আর বিচে এত লোক তো ছিলই না, মানে লোক নেই বললেই চলে, 2-1 ছাড়া। আমরা ছিলাম আর 2-1 পর্যটক ছিল, কিন্তু এখন দেখুন কি অবস্থা, লোক পুরো গিজগিজ করছে এবং বিচটার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। আগে এই বিচটিতে কোনো রকম ওয়াটার অ্যাক্টিভিটি হতো না, শুধুমাত্র এখানে কিছু লোককে স্নান করতে দেখেছিলাম, 2-4 জনকে, বেশিও নয়। কিন্তু এখন এখানে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে, যেমন জেট স্কি, বোট রাইডিং, প্যারাসেলিং ইত্যাদি। আগে এই বিচটা যতটা সুন্দর দেখতে ছিল, এখন ততটাই খারাপ দেখতে লাগছে। সবার ওয়াটার অ্যাক্টিভিটি করা দেখে আমাদেরও খুব ইচ্ছে হলো ওয়াটার অ্যাক্টিভিটি করার, তো আমরাও করে ফেললাম বোট রাইডিং। জেট স্কি করার একটু ইচ্ছে হয়েছিল আমার বড় ছেলের, কিন্তু ওর বাবা রাজি হলো না। যাই হোক, আমি এবং আমার বড় ছেলে দুজনে মিলে বোট রাইডিংটা করলাম। আর কেউ করলো না, আমরা দুজনেই শুধুমাত্র বোট রাইডিংটা করলাম। নামটা কি বিশেষভাবে? অবশেষে আমরা ফ্যামিলি বোট রাইডিংটা করে ফেললাম। এই বোট রাইডিংয়ে একটা বোটে 10 জন ওঠা যায়
কিন্তু সেদিন আমাদের সাথে সেরকম আর কাউকে পাওয়া গেল না। আমরা দুজনই করলাম, আমি এবং আমার বড় ছেলে, আর আমার হাজব্যান্ড এবং ছোট ছেলে বিচের ধারে দাঁড়িয়েছিল। এই বোট রাইডিং করতে আমাদের পার হেড পড়েছিল 650 টাকা করে। আর আমরা এখন যাচ্ছি করবিয়ান্স কোভ বিচ থেকে স্নেক আইল্যান্ডের দিকে। ওই যে দেখুন সামনের দিকে দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা দ্বীপ, ওইখানে আমরা যাব। এই বোট রাইডিং করতে আমাদের দারুণ লেগেছিল। সমুদ্রের ওপর দিয়ে এই রকম স্পিড বোট চালিয়ে যাওয়া সে এক দারুণ অভিজ্ঞতা, ভাষায় প্রকাশ করা যাবে না। সমুদ্রের বুকে এই রকম বোট রাইডিং আমি এর আগে কখনো করিনি। দারুণ অভিজ্ঞতা একটা হয়েছিল সেদিন। তবে এই রকম বোট রাইডিং আন্দামানের আরও অনেক জায়গায় হয়ে থাকে, যেমন নর্থ বে আইল্যান্ড, এলিফ্যান্টা বিচ। আগে মেরিনা পার্কেও এই ধরনের বোট রাইডিং হতো, কিন্তু বর্তমানে এগুলো এখন হয় না। অন্যান্য ওয়াটার অ্যাক্টিভিটি মেরিনা পার্কে হয়, তবে সবচেয়ে ভালো ওয়াটার অ্যাক্টিভিটি হয় হ্যাভলকের এলিফ্যান্টা বিচে। ওখানে নানা ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি হয়। এলিফ্যান্টা বিচে এইসব ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করার জন্য পুরো একটা দিন লেগে যায়। আমরা যেহেতু হ্যাভলকে 1 নাইট স্টে করব এবং অন্যান্য সাইট সিনগুলোও করব, তাই এই সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য এলিফ্যান্টা বিচে আর যাওয়া হবে না। তাই এই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো যেখানে পাচ্ছি সেখানে কিছু কিছু করে নিচ্ছি। বলতে বলতে আমরা স্নেক আইল্যান্ডের কাছে চলে এসেছি। এই স্নেক আইল্যান্ডে স্নেক আছে কিনা জানি না, কারণ আমাদের যে বোট ড্রাইভার দাদা ছিলেন তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলতে পারলেন না আছে কিনা। উনি বলছেন যে আগে ছিল, এখন সেরকম নেই, তাই এর নাম স্নেক আইল্যান্ড হয়েছে। যাই হোক, কী কারণে হয়েছে জানি না। আমাদের এই আইল্যান্ডে উনি নামালেন না। আমরা এই আইল্যান্ড থেকে জাস্ট ওখানে থেকে কিছুক্ষণ তারপরে ব্যাক করেছি বোটে করে। আর এই আইল্যান্ডটা সম্ভবত ডেড কোরাল দিয়ে তৈরি একটা ছোট্ট আইল্যান্ড। এখন আমরা করবিয়ান্স কোভ বিচে ব্যাক করছি, এরপর যাব সেলুলার জেল। করবিয়ান্স কোভ বিচে আমরা ঘণ্টাখানেক থেকে এখন আমরা চলে এসেছি সেই কুখ্যাত ঐতিহাসিক সেলুলার জেল দেখতে। এখন ঘড়িতে বাজে 3:30, আর এই হলো সেলুলার জেলের ফ্রন্ট ভিউ। এই জেলের প্রবেশ মূল্য হলো 30 টাকা করে। 12 বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ ছাড়। এই সম্পূর্ণ জেলটি ঘুরে দেখতে আপনারা গাইড নিতে পারেন, যিনি আপনাকে এই জেলটি পুরো ঘুরিয়ে দেখাবেন এবং এই জেলের সেই কুখ্যাত ইতিহাস সম্বন্ধে আপনাকে বলবেন। এই সেলুলার জেল দেখার পর আজকেই আমরা এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখব, যার প্রবেশ মূল্য হচ্ছে জন প্রতি 300 টাকা করে, এবং 5 থেকে 12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন প্রতি 150 টাকা করে প্রবেশ মূল্য। शहीद स्मारक तो सेलुलर जेल के अंदर जो भी फ्रीडम फाइटर शहीद हुए थे उन लोगों की यादगार में बनाया गया मेमोरियल है। आफ्टर इंडिपेंडेंट आजादी के बाद बनाया गया 1985 में। এই সেলুলার জেলে বন্দীদের মধ্যে অধিকাংশই ছিলেন বাঙালি, যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাসকর দত্ত, বারিন ঘোষ, শচীন্দ্রনাথ সান্যাল, আরও অনেকে। বাঙালিদের পরেই ছিল পাঞ্জাবি এবং পাঞ্জাবিদের পরেই ছিল অন্যান্য ভাষাভাষীর মানুষজন। देखा होगा आपने भी गौर किया आकाश नॉर्थ क्लॉकवाइज थी पूरी चीज, जैसे कि इस प्रकार का तो इस पूरे 7 विंग्स में टोटल सेल्स जो होते थे 693 सेल्स हुआ करता था। बट अभी देखिए जस्ट 3 विंग्स बचे हुए हैं, नंबर 1, नंबर 7 और इसके पीछे नंबर 6। अदर 4 विंग्स सेकेंड वर्ल्ड वॉर के समय 1942 में जापानीज ने यहाँ पे बॉम्बिंग की थी और बॉम्बिंग की वजह से वो पूरे 4 विंग टोटली डिस्ट्रॉय हो गया। डैमेज होने के बाद आफ्टर इंडिपेंडेंट इंडियन गवर्नमेंट ने अभी इसके प्लेस पे पूरा हॉस्पिटल बना के रखा हुआ है। 1906 সালে চারিদিক সমুদ্র দ্বারা বেষ্টিত 3 তলা ও 7টি উইংস বিশিষ্ট ব্রিটিশদের দ্বারা তৈরি এই কুখ্যাত কালাপানি বা সেলুলার জেলে মোট 696টি কুটুরি ছিল বা সেল ছিল, যেটি পরবর্তীকালে জাপানিজদের আক্রমণের পর 4টি উইংস ধ্বংস হয়ে যায়। বর্তমানে 3টি উইংস আছে।
ব্রিটিশ সরকারের শাসন কতটা ভয়ঙ্কর, কতটা নির্মম ছিল, কি পরিমাণ শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রামীদের, তা এখানে এলেই আপনারা বুঝতে পারবেন। দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ, অল্প খাবার, আর তার সাথে চলতো শারীরিক অত্যাচার। আর কেউ যদি কাজে অনীহা বা অনিচ্ছা প্রকাশ করত তাহলে তো তার কথা ছেড়েই দিলাম। আর এই হলো সেই সব পানিশমেন্টের সামান্য কিছু নমুনা মাত্র, যেগুলি স্ট্যাচুর মাধ্যমে রাখা আছে। এই জেলগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ মানসিক ও শারীরিক কষ্ট সহ্য করে আমাদের বীর যোদ্ধারা আমাদের দেশের জন্য স্বাধীনতা নিয়ে এসেছে। সত্যি এসব দেখলে চোখে জল এসে যায়। এই অন্ধকার দমবন্ধকর এক একটি কুটুরিতে এক একজন স্বাধীনতা সংগ্রামীকে তখন রাখা হতো। সেলগুলি এমনভাবে বানানো হয়েছিল যে কেউ কারোর মুখ দেখতে পেত না। সেলের দরজা লক এমনভাবে তৈরি যে দরজা বন্ধ থাকলে কোনোভাবেই বন্দীরা তা খুলতে পারবে না। এমনকি হাতে চাবি থাকলেও ভেতর থেকে তালা খোলা একদমই অসম্ভব। এই সেলুলার জেলের নামকরণ কেন সেলুলার হলো? এখানে 696টি সেল আছে, যার এক একটি ডাইমেনশন হচ্ছে 14 ফুট বাই 8 ইঞ্চি এবং 8 ফুট বাই 9 ইঞ্চি। বন্দীদের রাখার জন্য এই ছোট্ট কুটুরি বা সেল থেকেই এই সেলুলার জেলের নামকরণ। যদিও 1896 সালে এই সেলুলার জেলের কনস্ট্রাকশন শুরু হয় এবং 1906 সালে সেটা শেষ হয়, কিন্তু সিপাহী বিদ্রোহের পর থেকেই স্বাধীনতা সংগ্রামীদের এখানে পাঠানো শুরু হয়। আমি এখন সেলুলার জেলের একদম উপরে আছি, মানে ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ার থেকে তখন ব্রিটিশরা পুরো সেলুলার জেলটার ওপর নজরদারি করত। সেলের কুটুরি থেকে কোনো বন্দী বাইরে বেরিয়ে আসলেও এই ওয়াচ টাওয়ারের নজরদারি থেকে তারা বাইরে একদমই বেরোতে পারত না। অর্থাৎ কালাপানিতে যাদের কারাবাস হয় তাদের ফেরার আর কোনো সম্ভাবনা থাকত না। এই ছিল আমাদের প্রথম দিনের ঘোরার অভিজ্ঞতা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরপর আমরা এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখব। আজকের মতো আন্দামানের প্রথম পর্ব আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আমি আন্দামানের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।